ওই দেখতে পাচ্ছ স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখো গতদিন আমরা এখানে এসে শেষ করছিলাম, তোমাদের খেয়াল পড়ে এই যে ডায়াগ্রামটা? Yes, sir. এটাকে আমরা বলছিলাম এই লাইনটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে যে আয়রন অক্সিজেন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম। তোমরা তো ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম অনেক পড়ছো না? আয়রন কার্বন পড়ছো, অ্যালুমিনিয়াম কপার, বিভিন্ন ধরনের ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম তোমরা ফেজ ডায়াগ্রাম পড়ে আসছো না? এটা হচ্ছে আয়রন অক্সিজেন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে বেসিক দুটো জিনিস, একটা হচ্ছে যে এই আয়রন অক্সাইড থেকে আয়রন যেতে গেলে এইখানে কার্বন মনোক্সাইড দিয়ে যদি এটা রিঅ্যাকশন হয় এখানে, আর এটা হচ্ছে ম্যাগনেটাইট থেকে যখন তোমার পোস্টাইট হবে Fe3O4 থেকে FeO যখন হবে তখন এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন আর এটা এক্সোথার্মিক। আর মাঝখানে এগুলো কি, মাঝখানে হচ্ছে যে FeO অক্সিজেনটা একসাথে যাবে না, অক্সিজেনটা কমতে থাকবে, অর্থাৎ অক্সিজেনের এখানে কত 1 মোলস না, এটা তোমার আস্তে আস্তে এটা কমতে থাকবে, 1 ফ্র্যাকশন আসবে। এই ফ্র্যাকশনের জন্য এটা একসময় এটা পুরোটাই চলে যাবে অক্সিজেন। তো এখানে ওই জিনিসটা বললো। এখানে যেটা আসলো এটা হচ্ছে যে এখন তুমি যদি এখানে দেখো, তোমাদেরকে যে জিনিসটা কাল দিন আমি দেখে নিই কারণ একটু শর্ট ছিল টাইম, তোমরা হাতের কাছে কাগজ কলম তো অবশ্যই আছে, কাগজ কলম নাও, আমি বলার সাথে সাথে এটা তোমরা করবা। আচ্ছা, এই ফিগারটা দেখো যে এখানে যেটা বলা হচ্ছে যে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে, খেয়াল করো, যদি তোমার কি বলে এটা, এই ম্যাগনেটাইট থেকে অর্থাৎ Fe3O4 থেকে যখন Fe হবে, Fe3O4 থেকে যখন Fe হবে তখন তোমার এই কার্বন মনোক্সাইড কত কত পার্সেন্ট লাগবে বলো দেখি? 20%। এখানে তাই না, প্রায় এটা 20%। সবাই লেখো 20%। আর যখন এটা আয়রন অক্সাইড থেকে যখন কার্বন মনোক্সাইড দিয়ে আয়রনে কনভার্ট হবে তখন কতটুকু লাগবে অক্সিজেন, কার্বন মনোক্সাইড? 70%। তার মানে এটা দিয়ে কি মিন করছে? এটা দিয়ে মিন করছে যে তোমার 900 ডিগ্রিতে যখন হবে, তুমি যদি এটাকে হ্যামাটাইট থেকে ম্যাগনেটাইট থেকে ওস্টাইটে কনভার্ট করতে চাও, তার মিনিমাম 20% তোমার কার্বন মনোক্সাইড তোমার কি লাগবে এখানে প্রয়োজন হবে। তার মানে এখানে অ্যাভেলেবেল কার্বন মনোক্সাইড কতটুকু আছে? 80%, তাই না? 80% আছে কিনা কথা বলো? ইয়েস স্যার। মানে এখানে 20% যদি লেগে যায় তাহলে বাকি কতটুকু আছে? 80% CO2 আছে। আর এখানে যদি তোমার আয়রন অক্সাইড থেকে আয়রনে কনভার্ট করো তখন যদি 70% প্রয়োজন হয় তাহলে 70% তো লাগলো, লেগেই গেল, তাহলে বাকি থাকলো কতটুকু? 30% থাকে। 30% CO2। আচ্ছা, এখন তোমরা আসো, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে তাহলে বলা হচ্ছে যে তোমার রেশিওটা তোমার বের করতে হবে যে কার্বন মনোক্সাইড টু কার্বন ডাইঅক্সাইডের মিনিমাম রেশিও কত লাগবে টু কনভার্ট ম্যাগনেটাইট টু উস্টাইট। তাহলে রেশিওটা তুমি কিভাবে বের করবে? দেখো, কার্বন মনোক্সাইড টু কার্বন ডাইঅক্সাইড অ্যাড, যদি এটা হচ্ছে যে ম্যাগনেটাইট টু উস্টাইট যদি চাও দেন এটা 20%, তাহলে 20/80 হয় কিনা? হয়। দেখো, কার্বন মনোক্সাইড টু কার্বন ডাইঅক্সাইড রেশিও Yes, sir. হয় না? কত? 20/8. এই যে আমার কার্সরটা মুভমেন্ট 0.25, তাই না? তার মানে কি 0.25 তোমার এই রেশিও হওয়া লাগবে টু কমপ্লিট দ্য রিঅ্যাকশন ম্যাগনেটাইট টু উস্টাইট। এখন যদি তুমি আয়রন অক্সাইড টু আয়রনে আসো তাহলে কত লাগবে এখানে বলো? করে ফেলো 70/30. 2.3 টু কনভার্ট কমপ্লিটলি উস্টাইট টু আয়রন। এই জিনিসটা আমরা জানলাম। এখন তোমরা একটা কথা লেখো, এক্সটেন্ট অফ, হ্যাঁ এই যে কথাটা লেখো, দ্য এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন অফ কার্বন মনোক্সাইড। এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন, এটা তোমার এই সিম্বলটা হচ্ছে যে এটা কি জিনিস বোঝাচ্ছে? ওই যে তোমার ধরো Fe3O4 থেকে যখন FeO তুমি কনভার্ট করতে যে তোমার 20% তোমার কি থাকলো কার্বন মনোক্সাইড তোমার ইউজ হলো, বাকি
কত থাকলো? 80% থাকলো না? 80%. থাকলো না? Yes, sir. Yes, এটাকে sir. বলা হচ্ছে এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন অফ কার্বন মনোক্সাইড। এই যে এটা, এই সিম্বলটা দেওয়া হলো, এটা তুমি কিভাবে বের করবে? এই ইকুয়েশনের মাধ্যমে। এই ইকুয়েশনটা কি মিন করছে? যে 100 মাল্টিপ্লাই পার্সেন্টেজ অফ কার্বন ডাইঅক্সাইড, 100 multiplied by carbon dioxide, percentage of carbon divided by total amount of carbon dioxide and carbon monoxide. স্যার এটা বুঝা গেল? কাইন্ডলি আবার বলবেন? তাহলে এই এক্সটেন্ট অফ ইউটিলাইজেশনটা ফিজিক্যাল মিনিংটা হচ্ছে যতটুকু তোমার কার্বন মনোক্সাইড ইউজ হবে আর যতটুকু ইউটিলাইজ না হবে। ইউটিলাইজ হবে না হচ্ছে 80%। ইউটিলাইজ কতটুকু হবে না? 80%। কেমনে তুমি এটা বের করবা? এটা বের করবা ওই ফিগার থেকে বের করতে পারো, এখানেও করতে পারো। এখানে কিভাবে? 100 ইন্টু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত থাকবে? 80 থাকবে না? কথা বলো, 80% থাকবে কিনা? Yes, sir. জি স্যার। It's a magnetic থেকে overstated 80%. হ্যাঁ, ম্যাগনেট থেকে ওস্টাইটি করতে গেলে। আর নিচে তো 100 হবে না? কথা বলো, জি নিচে স্যার। 100 হবে Yes, না? sir. এটা তো অলওয়েজ 100 নাকি? Yes, জি sir. স্যার। 100, তাহলে 100 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 80% থাকলো কিনা? Yes, sir. হ্যাঁ, এটা গ্রাফ থেকে করতে পারো। আর একটা যদি গ্রাফ তোমার কাছে না থাকে, বলা থাকে, তাহলে তুমি এই ইকুয়েশনের মাধ্যমে এটা করতে পারো। বুঝা গেল? তার মানে এখানে 80% হচ্ছে যে তোমার এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন অফ কার্বন মনোক্সাইড। এখন দেখো, ফর কমপ্লিট রিডাকশন অফ 1 মোল ওস্টাইট, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে এইটুকু জানার উদ্দেশ্য, আমরা কেন এই টার্মটা জানতে, যে এই টার্মটা জানতেছি হচ্ছে যে এই কারণে যে আয়রন অক্সাইডকে যখন তুমি কার্বন মনোক্সাইড দিয়ে রিডাকশন করে আয়রনে কনভার্ট করবে, মিনিমাম কত মোলস অফ কার্বন মনোক্সাইড তোমার প্রয়োজন, এই জিনিসটা আমরা বের করতে যাচ্ছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে তোমার কতটুকু মিনিমাম কত কার্বন পার্সেন্ট অফ মোলস তোমার প্রয়োজন হবে আয়রন অক্সাইডকে রিডাকশন করতে, এই জিনিসটা। তো এটা কিভাবে বের করব দেখো। এখন তার টেকনিকটা হচ্ছে এরকম: কমপ্লিট রিডাকশন অফ 1 মোলস অফ ওস্টাইট টু আয়রন। তাহলে আমাদের কতটুকু প্রয়োজন? 100 ডিভাইডেড বাই 30। কি করবা? 100 ডিভাইডেড বাই 30। এটা কিসের জন্য? ওস্টাইট টু আয়রন। তাহলে the extent of utilization of carbon monoxide for ওস্টাইট টু আয়রন হবে কত? 30% না? কথা বলো, 30%. Yes, sir. 30% না? তাহলে এই জন্য Yes, sir. 100, যেহেতু দুইটা সাম 100 ডিভাইডেড বাই 30 দিয়ে 100 ডিভাইডেড বাই 30 করবা, করলে তখন 3.3 মোলস অফ কার্বন মনোক্সাইড আসবে। আর যদি তুমি ম্যাগনেটাইট থেকে যদি ওস্টাইটে চাও, তাহলে ডিগ্রি কি বলে, এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন কত? 80% কিনা? 80%. Yes, sir. 100 ডিভাইডেড বাই কি হবে? 80 হবে না? তাহলে 1.2 মোলস অফ কার্বন মনোক্সাইড তোমার প্রয়োজন হবে। 1 মোল অফ ম্যাগনেটাইট, এটা তুমি পেয়ে গেছো। বুঝে গেল? তাহলে এই এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন আমরা আনছি হচ্ছে যে এটা বের করার জন্য। এখন তুমি এই ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনে বসিয়ে দাও আয়রন অক্সাইডের সাথে, আর এটা ব্যালেন্স করো। আর এখানে যেটা হচ্ছে যে এই ম্যাগনেটাইট থেকে ওস্টাইট হচ্ছে, সেখানে 1.25 2 মোলস অফ কার্বন মনোক্সাইড। এদিকে বাকিটা ব্যালেন্স, আর কিছু না। বুঝা গেল? স্যার একটু কত মোলস, আমাদের উদ্দেশ্য কি ছিল? কত মোলস অফ কার্বন মনোক্সাইড দুটো অক্সাইড থেকে কনভার্ট করতে আমাদের লাগবে। কথা বোঝা গেল? কেমনে বের করলাম আমরা? স্যার এখানে 3.3 মোলস একটু আরেকবার বলবেন? 3 মোলসটা একটু আরেকবার। আমার প্রশ্ন, আমরা কি বের করতে চাচ্ছি সেটা আগে বুঝো। আমরা কি চাচ্ছি এখান থেকে? কার্বন মনোক্সাইড কয় মোল ইউজ হইছে? ইউটিলাইজেশন অফ কার্বন এক মোলস অফ আয়রন অক্সাইড, 1 মোলস অফ ওস্টাইট অথবা 1 মোলস অফ ম্যাগনেটাইট কার্বন মনোক্সাইড দিয়ে রিডাকশন করতে গেলে কত মোলস অফ কার্বন মনোক্সাইড লাগবে, এই জিনিসটা আমরা বের করতে যাচ্ছি। এটা কিভাবে বের করবা? এটা বের করার টেকনিক হচ্ছে যে এখানে বলা আছে, এটা সহজ। এই যে ডিগ্রি অফ ইউটিলাইজেশন, এখন এটা কোত্থেকে আসছে? 20% যে এখানে তোমার কার্বন মনোক্সাইড লাগবে, আমরা আগের ডায়াগ্রাম থেকে দেখছি, যে এখান থেকে দেখছি। এখান থেকে আমরা ডিগ্রি অফ বলছি এক্সটেন্ট অফ ইউটিলাইজেশনটা বের করে নিচ্ছি। এটা হচ্ছে হবে 80% হবে হচ্ছে যে তোমার ম্যাগনেটাইট থেকে ওস্টাইটের জন্য। আমরা আগেও দেখছি এখানে, এটা বের করে নিছো। আর ওস্টাইট থেকে যখন আয়রন করলা, তখন এটা আসবে হচ্ছে তোমার 30% এই এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন।
এখন তুমি মোলস বের করতে গেলে কি করতে হবে? সহজ, যে 100 ডিভাইডেড বাই যে অক্সাইড থেকে তুমি এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন পাইছো যেটা, সেটাই তুমি এখানে দিয়ে দিবে। এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন যেটা আছে অফ কার্বন মনোক্সাইড, সেটা ভাগ দিয়ে দিবে। যেমন ওস্টাইড থেকে আয়রনে আমরা এটা পাচ্ছি 30%, তার 100 ডিভাইডেড বাই 30, তার 3.3 মোলস। এখন এই 3.3 মোলস ও 1 মোলস অফ আয়রন অক্সাইড থেকে তোমার 1 মোলস অফ আয়রন কনভার্ট করতে গেলে তোমার কার্বন মনোক্সাইড কতটুকু লাগতেছে? 3.3। এই ঠিক একইভাবে ম্যাগনেটাইট থেকে যখন ওস্টাইড করতেছো, এই যে এখানে কত মোলস অফ কার্বন মনোক্সাইড লাগতেছে? 1.25 থেকে 1.25 বসিয়ে দাও, আর বাকিটা এখানে তুমি এটা জাস্ট ইকুয়াল করে দিছো, এটা ব্যালেন্স করছো এই পাশে যেটা আসছে ইকুয়াল। এখন এই জিনিসটা তোমরা বুঝার কারণে এখন তো এটা তো সিম্পল গেল। এখন আমি যদি এরকম বলি যে 600 ডিগ্রি, এটা কত? 800 না? এটা কত? এটা 800। আমি যদি বলি যে ফার্নেস টেম্পারেচার 800 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেখান থেকে এখানে হচ্ছে কি 900 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাকে জানতে চাইলাম যে কত মোলস অফ কার্বন মনোক্সাইড লাগবে। তুমি ইকুয়েশনের মাধ্যমে দেখাও, তাইলে পুরো প্রসিডিউরটা হচ্ছে যে এইটা। যদি তোমাকে যদি 800 ডিগ্রি সেন্টিগ্রেডে বলা হয় এবং এই ডায়াগ্রামটা দেখা হয়, তাহলে কিন্তু ওই কার্বন মনোক্সাইডের এই পার্সেন্টেজ গুলা এখানে যেরকম 20% কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হচ্ছে কিনা বলো? Yes, sir. It's a 25, প্রসিডিউর কিন্তু একই। 30 এর মতো। Yes, sir. এখানে হয়েছে কত? 30-র মতো। আর এটা 30 হবে 30 এর মতো। এটা কত? 60-র কাছাকাছি, তাই না? আগে Yes, ছিল sir. এটা 20, ছিল এটা 70, আর কিছুই না। এরপর তুমি এটা বসিয়ে দিয়ে ঠিক একই প্রসিডিউরে তখন কিন্তু আর এটা একই থাকবে না, এগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? ঠিক একইভাবে স্যার যদি একটা কোশ্চেন ছিল স্যার, যে রাইট হ্যান্ড সাইডে মানে স্যার রিয়াকশন দুটাতে একটু আবার যদি যেতেন, এই যে রাইট এটা হ্যান্ড আমি সাইডে বলবো যে না, এটা তোমাদের কেমিস্ট্রিতে এতদিন পড়ে আসছো, এখানে এইটার জন্য এটা মিলাতে গেলে কি হয় সেটা তোমরা যোগ করে দেখবা। এটা আমি পড়াবো না এখানে। এটা সমান এটা হবে, এখানে যত মোলস হচ্ছে এখানে সে একই মোলস হবে, মিলাই দেখো তুমি Yes, sir. সবগুলো। এটা পড়ালে তো আমি তো কোর্স শেষ করতে পারবো না। কথা কি বুঝছো? যদি না বুঝো, অন্য তোমাদের সাথে বন্ধু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবে, না বুঝলে আমার কাছে আসবে। এগুলো এই সিম্পল জিনিস নিয়ে পড়ে থাকলে আমি তো কোর্স শেষ করতে পারবো না, আগাইতে পারবো না। কথা বুঝছো? এখন এখন ধরো এখানে যে কথাটা আসলো যে 1000, ঠিক 1000 হলে তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে না? হবে কিনা বলো? Yes, sir. Yes, sir. ঠিক Yes, sir. 1100 1200 যদি হয়, তাহলে তো এটা চেঞ্জ কিন্তু হবে। চেঞ্জ স্যার হবে, কমবে স্যার। কমবে বাড়বে যাই হোক, মানে চেঞ্জ হবে। কিন্তু প্রসিডিউর তুমি কিন্তু এই যে ইকুয়েশনটা করবা, জাস্ট এই ভ্যালু গুলা বাড়বে কমবে, এই ভ্যালু গুলা ব্যালেন্স ওই যে কোশ্চেন গুলো সেটা তোমাদের জানতে হবে। এটুকু তো তোমাদের প্রিরিকুইজিট। তোমরা এতগুলা কেমিস্ট্রি কোর্স করে আসছো, সেটা তোমাদের এটা শিখতে হবে। কথা কি বুঝছো? তাহলে এখান থেকে আমরা দেখলাম কি, এখান থেকে আমরা শিখলাম যে Yes, sir. তোমার বিভিন্ন টেম্পারেচারে তোমার কার্বন মনোক্সাইডের মোলসের পরিমাণটা ভেরি করবে, তাই না? সেটা কিভাবে তুমি বের করবা, মেথডটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে যে টেবিলটা তুমি দেখো, এই টেবিলটা যেটা আসলো, এটা জাস্ট ধরো আয়রন অক্সাইডে অক্সিজেন কতটুকু আছে এই জিনিসটা দেখাচ্ছে, যে অক্সিজেনের 8% কত, আর Fe2O3 অক্সিজেনের 8% কত, এবং তার এই তোমার হিট অফ ফরমেশন যেটা, এটা এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা। আমাদের এখানে মূল জিনিস যেটা হচ্ছে, ধরো 100 কেজি আয়রন যদি তুমি হ্যামাটাইট থেকে পেতে চাও, হ্যামাটাইট মানে কি Fe2O3, তাহলে সেখানে কতটুকু অক্সিজেন আছে দেখো। যখন হ্যামাটাইট ধরো এফিও থেকে অক্সিজেন কতটুকু আসবে? 302 কেজি। মানে 100 কেজি আয়রন পেতে গেলে যে আয়রন অক্সাইড হবে, সে আয়রন অক্সাইড 100 কেজি আয়রন ফ্রম হ্যামাটাইট। তো হ্যামাটাইট হতে গেলে কি হবে? তোমার প্রথম তো কি হবে, Fe2O3 থেকে কি হবে? Fe3O4 হবে না? কথা বলো। Yes, sir. Fe2O3 থেকে কি হবে? আবার স্টার্ট হবে। Yes, sir. তাইলে সেখানে অক্সিজেন কতটুকু বের হবে? 48 কেজি। বুঝা গেল? এরপরে তোমার Fe3O4 থেকে FeO হবে কিনা? Yes, sir. Yes. হ্যাঁ, Yes, sir. তাহলে সেখান থেকে কত বের হবে? 80 কেজি। এরপরে তুমি দেখো
এফি তো হয়ে গেল, এফিও এখন এই অক্সিজেনটা সরাতে হবে। এই অক্সিজেন সরলে দেখা যাবে যে 302 কেজি। তুমি এক কথায় যেটা বলতে পারো যে 1000 কেজি, 1 টন 1000 কেজি আয়রন যখন তুমি পাবা, সেখানে কতটুকু অক্সিজেন রিলিজ হবে? টোটাল 430 কেজি অক্সিজেন রিলিজ হবে। কথা বোঝা গেল? হ্যাঁ, Yes, sir. তুমি যদি 1000 কেজি এই আয়রন আয়রন হ্যামাটাইট থেকে পেতে চাও, হ্যামাটাইট মানে Fe2 থেকে, তাহলে অক্সিজেন তোমার রিলিজ হবে হচ্ছে 430 কেজি। এটা এখানে কোনো একটা চেঞ্জ নেই, এটা তো তার মলিকুলার ওয়েট থেকে আসতেছে। তাহলে এখন টোটাল যেই টোটাল গ্যাস রিকোয়ারমেন্ট, আমি যদি টোটাল গ্যাসটা চিন্তা করি, টোটাল গ্যাস মানে কি? ধরো এখানে কি টোটাল কথা বললো না, হ্যামাটাইট থেকে তুমি আয়রন পাচ্ছ কিনা, এই দেখো আয়রন ফ্রম হ্যামাটাইট, তাই না? তাহলে হ্যামাটাইট আয়রন, তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আমরা আগে দেখে আসছি। তাহলে 100% ইনডাইরেক্ট রিঅ্যাকশন যদি হয় এটা, তাহলে আমরা এই রিঅ্যাকশনটা এখানে দেখছি। আমরা কোথায় এটা দেখছি দেখো, এখানে কোথায়? Sir, sir, আমি ওই প্রথমটা- ভ্যালুগুলি, স্যার এই যে Hello? আমরা এখানে দেখছি, এই যে এইটা ওভারঅল রিঅ্যাকশন যেটা দেখছো, এটা মনে রাখো। ওভারঅল রিঅ্যাকশন কি? এটা না, Yes, sir. ওভারঅল রিঅ্যাকশন কি? হ্যামাটাইট থেকে আয়রন পেয়েছো, ঠিক আছে? স্যার আমি আমরা- শেষ করার আগে কোশ্চেন করবা না, যে কথা বলতে হচ্ছে আমাকে মাঝখানে থামাবা না। আমি থামলে জিজ্ঞেস করবো আমি তোমরা বুঝছো কিনা, তখন বলবা। তাহলে এখানে দেখো এই 100% টোটাল গ্যাস রিকোয়ারমেন্ট 100% ইনডাইরেক্ট রিঅ্যাকশন, অর্থাৎ কার্বন মনোক্সাইড যে রিঅ্যাকশন গুলো, এটা আমরা দেখবো পরে সামারিতে, পরের স্লাইডে, এটাকে ইনডাইরেক্ট রিডাকশন বলি। তাহলে আমাদের টোটাল রিকোয়ারমেন্ট যেটা হবে হচ্ছে যে তোমার এই 3, এটা হচ্ছে যে কত, at 900 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে যেটা আসবে যে তোমার এরকম। এইটা তো আগেই তোমরা পেয়েছো এখানে, এই যে জাস্ট ইকুয়েশনে 3 মোলস অফ কার্বন মনোক্সাইড যদি 100% তোমার এটা ইনডাইরেক্ট রিঅ্যাকশন হয়, তাহলে এই ইকুয়েশনটা আসবে। এবার বলো। স্যার এই যে এই ভ্যালুগুলি যে 1000 কেজি আয়রন হেমাটাইট থেকে কিভাবে পাই, স্যার এগুলো কি মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু বের করে? আমরা তো গ্রাফ থেকে ওটা দেখতে পাচ্ছি না, মানে এই 302 48 কেজি এক্সপেরিমেন্টাল মানে ওনারাই দিয়ে দিচ্ছে। এক্সপেরিমেন্টাল না, এগুলো ক্যালকুলেশন করে বের করলে চলে আসবে। তুমি ক্যালকুলেশন করো মলিকুলার ওয়েট থেকে, আয়রন অক্সাইড থেকে, এই যে Fe2O3 থেকে Fe3O4 মলিকুলার ওয়েট থেকে অক্সিজেন বের করো, আর 1000 দিয়ে করো। এটা ওই নরমাল, এটা কিছুই লাগবে না, নরমাল তোমার ম্যাথমেটিক্স আমরাই করলে বের চলে। করতে পারবো ইকুয়েশনে। হ্যাঁ, এটা তো কিছু না, এটা তো জাস্ট তোমার নরমাল ক্যালকুলেশন। এখন আমরা দেখো ইনডাইরেক্ট রিডাকশন ক্যালকুলেশনটা আমরা শিখবো। ইনডাইরেক্ট রিডাকশন কোনটা? কার্বন মনোক্সাইড দিয়ে যে রিঅ্যাকশন হবে, কার্বন মনোক্সাইড দিয়ে কি রিঅ্যাকশন হবে? কার্বন মনোক্সাইড এখান থেকে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা কি, এটা বিভিন্ন ভাবে করা যায়। এখানে শুধু তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স দিয়ে আমরা দেখছি, নাইট্রোজেন ব্যালেন্স দিয়ে করানো যায়, তবে এখানে কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স দিয়ে দেখানো হচ্ছে। তো এখানে তোমার এই ধরা হচ্ছে যে তোমার এই লাইমস্টোন থেকে তো কার্বন ডাইঅক্সাইড আসে, তো বলতেছে যে এখানে ময়েশ্চারটা ইগনোর করা হচ্ছে, এখানে ধরা হচ্ছে যে এটা পুরোপুরি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে তোমরা এগুলো লেখো একটু, যে টিএইচ মানে কি, এত টন হট মেটাল বলা হচ্ছে। 8 টন হট মেটালে বলা হচ্ছে যে সাপোজ অক্সিজেন ইন আয়রন, আয়রনের মধ্যে অক্সিজেন আসে 400 কেজি, এটা তোমাকে বলে দিছি। অক্সিজেনের মধ্যে, হ্যাঁ, হট মেটালে অক্সিজেন আছে কত? 8 টন হট মেটালে তোমার অক্সিজেন রিলিজ হচ্ছে কত? 400, এটা বলবো। তাহলে আমরা এর আগে দেখছি কত, টোটাল কত? 430 বললাম না, এখানে 400 বলে দিছি। তারপর এই 400 রিলিজ করতে যে টপ গ্যাসে ওরা গ্যাস মেজার করতে পারে পরিমাণটা, মানে 1 টন হট মেটাল করতে গেলে 400 কেজি অক্সিজেন রিলিজ হচ্ছে, এবং তোমার উপরে যে গ্যাসটা বের হচ্ছে সেই গ্যাসের পরিমাণটা হচ্ছে যে 200 নর্মাল মিটার কিউব বলা হচ্ছে এটাকে। এটা এর মানে নর্মাল মিটার কিউব। আচ্ছা, মানে ভলিউম, জাস্ট তুমি একটা ভলিউম ধরো এত মিটার কিউব। এবং তোমার উপরে টপ গ্যাসের কম্পোজিশনটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে 15% কার্বন ডাইঅক্সাইড তুমি পাচ্ছ।
অ্যানালাইসিস করে দেখছে এখানে কত পাওয়া যাচ্ছে 15%। এখন তুমি এখান থেকে তোমার এই তিনটা জিনিস থেকে তুমি বের করতে পারবা যে কত পার্সেন্ট এখানে ইনডাইরেক্ট রিঅ্যাকশন হচ্ছে। প্রশ্নটা কি বুঝছো কিনা? তোমরা বুঝছো যে রিঅ্যাকশন আমরা ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট রিঅ্যাকশন দুইটাই হবে। এখন কত পার্সেন্ট ইনডাইরেক্ট রিঅ্যাকশন হবে সেটা তুমি টপ গ্যাসের পরিমাণ কম্পোজিশন থেকে তুমি জানতে পারবা। তাহলে এখানে কম্পোজিশন কি? কম্পোজিশন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 15%, আর টপ গ্যাসের কোয়ান্টিটি পার টন মেটালে হচ্ছে 200 মিটার কিউব। আর তোমার পার টন মেটালে কতটুকু অক্সিজেন ছিল? 400। এই 400 কেজি অক্সিজেন এই কার্বন ডাইঅক্সাইড হিসেবে চলে যাবে। মূলত এখানে কি হচ্ছে, এখানে তো কার্বন মনোক্সাইড ছিল, কার্বন মনোক্সাইডটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হচ্ছে কিসের মাধ্যমে? এই অক্সিজেনের মাধ্যমে। বুঝা গেল এখন? তাহলে এই যে পার্সেন্টেজ অফ কার্বন ডাইঅক্সাইডটা আসছে মূলত হচ্ছে যে এই অক্সিজেনের কারণে। তাহলে তোমরা এমনি জানো যে যদি তুমি ভলিউমে কনভার্ট করো এটা জানো, সিন্স 16 কেজি অক্সিজেন গিভস 22.4 মিটার কিউব। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড Yes, sir. এটা, হ্যাঁ এটা তোমরা নর্মাল ওই যে কেজি থেকে ইয়াতে ভলিউমে কনভার্ট করা, এটা জাস্ট মাথায় রাখো, এটা লাগতেছে। তাহলে ইনডাইরেক্ট রিঅ্যাকশনের এটা হবে মেইন ইকুয়েশনটা কি হবে? অক্সিজেন রিমুভড বাই কার্বন মনোক্সাইড, অর্থাৎ এই যে কার্বন মনোক্সাইড আয়রন থেকে যে অক্সিজেন নিয়ে নিচ্ছে সেটা অক্সিজেন পরিমাণটা কি? অক্সিজেন রিমুভড বাই কার্বন মনোক্সাইড ডিভাইডেড বাই টোটাল অক্সিজেন কম্বাইন্ড উইথ আয়রন, অর্থাৎ আয়রনের সাথে রিডাকশন হওয়ার আগে কি পরিমাণ অক্সিজেন ছিল সেটা তো বলেই দিছে, তাই না? সহজ না? খুব খুব সহজ। তাহলে তুমি জানো যে বলছে যে 1 টনে 400 কেজি, এই যেখানে 400 বসিয়ে দাও, 400 কেজি। আর অক্সিজেন রিমুভড এটা কত? এই অক্সিজেন রিমুভড হচ্ছে এইটা যে 15% তোমার কার্বন ডাইঅক্সাইড এখানে আছে, তাহলে সরাসরি তুমি 0.15 ইন্টু 2000 এই কার্বন ডাইঅক্সাইড আসছে মূলত হচ্ছে যে এই অক্সিজেন থেকে। তাহলে তুমি এখানে এই দেখো 2000 ইন্টু এই যে অক্সিজেন যেটা রিমুভড হয়েছে, সরি এই যে অক্সিজেন রিমুভড বাই কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে 200 ইন্টু 0.5, আর টোটাল অক্সিজেন জাস্ট 400 কেজি। এটাকে জাস্ট এখানে ভলিউমে কনভার্ট করছে। এখানে যেহেতু এটা ভলিউম, এটা যদি ওয়েটে থাকতো তাহলে তোমার এটা কনভার্ট করা লাগতো না। এখানে যেহেতু এখানে এটা হচ্ছে যে মিটার কিউবে, এটাও মিটার কিউব আনছে, আর কিছুই নাই এখানে। এনে রেশিও পাইছে কত? 0.16। এখন এটাকে 100 দিয়ে যখন মাল্টিপ্লাই করলো এটা 61% হয়ে গেছে। তার মানে পার্সেন্টেজ ইনডাইরেক্ট রিডাকশন হচ্ছে কত? 61%। এখন তুমি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বাড়তে থাকবে ততই ইনডাইরেক্ট রিডাকশন কি হবে? বাড়তে থাকবে। বুঝো না কথা? স্যার এখন ধরো 15% পাইছে কোথা থেকে? এই যে এখানে বলা আছে কার্বন ডাইঅক্সাইডটা টপ গ্যাসের কম্পোজিশন কার্বন ডাইঅক্সাইড, এই যে 15%। এটা ক্যালকুলেশনের মাধ্যমে না স্যার, এমনি ওই ওখানে দেওয়া থাকবে? হ্যাঁ, এটা দেওয়া থাকবে। বললাম না, এটা তো মেজার করা যায়। টপ গ্যাসে বের হচ্ছে যে তার কম্পোজিশন কত, নাইট্রোজেন কত, কার্বন ডাইঅক্সাইড কত, কার্বন মনোক্সাইড কত, এটা তোমার যখন ব্লাস্ট ফার্নেস থেকে বের হয় তখন অলরেডি এটা স্ক্রিনে শো করে। ওখানে তোমার মেজারমেন্টের তোমার স্পেকট্রোমিটার বসানো থাকে। কথা বোঝা গেল? Yes, sir. ভলিউম কতটুকু যাচ্ছে, প্রেসার কত, টেম্পারেচার কত, কম্পোজিশন কত, এগুলো শো করে। সেখান থেকে তুমি এই ডাটাটা নিবে, নিয়েই তুমি এই ইনডাইরেক্ট রিডাকশনটা সিম্পল কি তোমরা জাস্ট সেটা মনে করবা যে কতটুকু অক্সিজেন কার্বন মনোক্সাইডের রিমুভ হচ্ছে, এটা পুরাটাই রিমুভ হবে। হ্যাঁ, ওই যে এখানে যেটা এইখানে কার্বন ডাইঅক্সাইড পার্সেন্টেজ থেকে, আর বাকি যেটা হচ্ছে কতটুকু অক্সিজেন আছে আয়রনের মধ্যে, এই জিনিসটা এখান থেকে পার্সেন্টেজ ইনডাইরেক্ট রিডাকশন তুমি বের করতে পারো। এটা ভেরি করবে, তোমার এটার পার্সেন্টেজের সাথে সাথে এটা ভেরি করবে, অথবা তোমার এটার পার্সেন্টেজ যদি বলে দেয় এটার পার্সেন্টেজের সাথে এটা ভেরি করবে। কথা বোঝো নাই? স্যার এখানে মানে টোটাল যে আমার 15% কার্বন ডাইঅক্সাইড ছিল সেখানে 61% ইনডিরেক্ট রিডাকশন হয়েছে, এরকম না স্যার? এরকম। এবং শুধু এটা না, এই যে তোমার পার টন হট মেটাল আবার 400 কেজি অক্সিজেন আছে। আমি যদি এটা 380 দিই তখন আবার এটা চেঞ্জ হয়ে যাবে ভ্যালুটা। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আজকে আমরা এটা আগেরটারই কন্টিনিউশন চলতেছে। তোমরা দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। Yes, স্যার। আমরা এর আগে দেখছি কি আয়রন অক্সিজেন কার্বন, তাই না? আগের ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা কি ছিল? আয়রন অক্সিজেন
কথা Carbon. বলো। কার্বন। এখন হচ্ছে এটা কি আয়রন, অক্সিজেন, হাইড্রোজেন সিস্টেম। Hydrogen. এখন হাইড্রোজেন কেন আমরা আলোচনা করতেছি? ওখানে তো খেয়াল করো, ওখানে আমরা আয়রন আর অক্সিজেন প্রথম আলোচনা করছি, আয়রন অক্সিজেন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম। ওটা ছিল যে আমাদের ওরই তো আয়রন অক্সাইড সেটা। এরপর আমরা কার্বন আর অক্সিজেন আমরা আলোচনা করলাম। বড়ওয়ার্ড যে ইকুয়েশনটা আসলো, কার্ভটা যেটা আসলো একটা লাইন, এটা হচ্ছে কার্বন আর অক্সিজেন, কারণ কোককে তুমি বার্ন করাচ্ছ অক্সিজেন দিয়ে, সেটা কার্বন অক্সিজেন আসছে। আবার কার্বন অক্সিজেন কার্বন আমরা এটা ডিসকাস করছি এই ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা কেন করছি, যে আমাদের ব্লাস্ট ফার্নেসের পুরো সিস্টেমটা হচ্ছে যে আয়রন, অক্সিজেন আর কার্বন থাকবে এই জন্য। এখন এখানে হাইড্রোজেন কেন আমরা আলোচনা করতেছি? হাইড্রোজেন কি জন্য বলো দেখি? স্যার Iron কার্বন oxide- মনোক্সাইডের পরিবর্তে হাইড্রোজেন দিয়েও রিডাকশন করা যেতে পারে। হাইড্রোজেন দিয়ে রিডাকশন করা যেতে পারে Reaction করা যেতে পারে এই জন্য। এই জন্য। জি স্যার। হ্যাঁ, এটা একটা কারণ। আর সবচেয়ে বড় কথা, করা যাইতে পারে না পারে কিন্তু কিন্তু সেটা বড় কথা না। বলা হচ্ছে যে তুমি যখন ব্লাস্ট দিচ্ছ, ব্লাস্টের সাথে কিছু ময়েশ্চার চলেও যাবে। তুমি দিতে না চাইলেও ময়েশ্চার ফ্রি তো করতে পারবা না, পারবা? না স্যার। তাহলে সেগুলো ফার্নেসের ভিতর দিয়ে কি করবে এটা জানা দরকার না? পজিটিভ রোল প্লে করবে না নেগেটিভ, এটা জানা দরকার কিনা? ইয়েস স্যার, দরকার। কথা বলা হয় কেন? নাইট্রোজেন যাচ্ছে, নাইট্রোজেন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ নাইট্রোজেন কিন্তু কিছুর সাথে রিঅ্যাকশন করবে না, করবে ইনার্ট। স্যার এটা অলমোস্ট কিন্তু পানি এটা তো সমস্যা করবে, এটা তো তোমার রিঅ্যাকশন করার ট্রাই করবে। করবে কিনা বলো? জি স্যার। তো সেজন্য পানির কারণে এখানে তোমার হাইড্রোজেনটা আসছে, আর অক্সিজেন থাকা তো পানির, বুঝতেই পারতেছো। তাহলে আমরা এখন দেখব যে হাইড্রোজেনের সাথে এই আয়রন অক্সাইডের ইন্টারঅ্যাকশনটা কি। এটা ইন্টারেস্টিং, হ্যাঁ, যে মানে আসলে ময়েশ্চারটা আমাদের জন্য এই বেনিফিশিয়াল না এটা আমাদের জন্য লসের একটা ব্যাপার। এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। তাহলে তো কথা শেষ করি আমি। এই স্লাইডটা যখন তোমরা পড়বে তখন এটা বুঝতে পারবা যে কখন আদৌ কি আমাদের বেনিফিট পাবো কিনা, আর যদি বেনিফিট পেয়ে থাকি কি কন্ডিশন আমরা পাবো। কথা বোঝা নাই? ঠিক একইভাবে এই ইকুয়েশন গুলো তোমরা খেয়াল করো, ইকুয়েশন গুলো দেখো একটু, বোঝা যায় না এগুলা? আগের মতোই, আগের মতোই। এই যে আগে ছিল কার্বন, হাইড্রোজেন, Yes sir. তাই না? আচ্ছা, তোমাদের এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এগুলো এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, এটা একটু খেয়াল করো। বলো স্যার বলো দুটোই তো দেখি। আছে। প্রথমটা এক্সোথার্মিক, স্যার ওভারঅল প্রথমটা exothermic, বাকিগুলো বাকিগুলো এন্ডোথার্মিক, বাকি তিনটা। ম্যাক্সিমাম। তাহলে টোটাল রিঅ্যাকশনটা কি দেখো, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? ওভারঅল রিঅ্যাকশন টোটালটা এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক, তাহলে যেহেতু তোমরা পজিটিভ বুঝলা, তাই না? তাহলে তুমি এখন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা তুমি দেখো, এখানে ডটেড লাইন যেটা দেখছো না, ডট ডট লাইন, এই লাইনটা হচ্ছে, এই ডায়াগ্রামটা হচ্ছে আয়রন অক্সাইড, অর্থাৎ মোট কথা হচ্ছে যে এটা এটা হাইড্রোজেনের জন্য। আর আগের এগুলো তো পরিচিত তোমাদের, এটা তো হচ্ছে কি কার্বন মনোক্সাইডের জন্য না? যখন কার্বন মনোক্সাইড যে কোনটা, এই সলিডটা ইয়েস স্যার, ওয়াই এর মতো যেটা সলিড, এটা কি, এটা কার্বন মনোক্সাইডের অল্প আগে আমরা পড়ে আসছি, তাই না? ইয়েস স্যার। আর এটা কি, এটা এই লাইনটা? স্যার ইকুইলিব্রিয়াম লাইন। বডওয়ার্ড ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এইটা। তাহলে এই তুমি তোমার কথার সাথে মিল কিনা দেখো, যে এই যে এটা হচ্ছে যে আগের মতোই আয়রন অক্সাইড, ওস্টাইড থেকে আয়রন, আর এটা হচ্ছে যে ম্যাগনেটাইট থেকে ওস্টাইড, এগুলো সবই হচ্ছে কি এন্ডোথার্মিক, এই জন্য ডাউনওয়ার্ড। খেয়াল করছো? আমাদের মেইন হচ্ছে যে এই দুটো লাইন ডাউনওয়ার্ড। হ্যাঁ, আমরা এর আগে বলছি না, দেখো ওস্টাইড থেকে ম্যাগনেটাইট থেকে যখন ওস্টাইড হচ্ছে এটাও ডাউনওয়ার্ড হয়েছে, কারণ এটা এন্ডোথার্মিক হয়েছে কিনা। এখন তুমি এখান থেকে দেখো যে এই কথাগুলো এখানে যা আছে আমি বলছি, তুমি যদি এখন দেখো 821 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে কিনা, কার সাথে, যে এই লাইনটি ইন্ডিকেট করতেছে হাইড্রোজেন দিয়ে ওস্টাইড এফইও রিডাকশন হচ্ছে, আর সলিড লাইনটা দেখাচ্ছে হচ্ছে যে কার্বন মনোক্সাইড দিয়ে কি আছে, আয়রন অক্সাইড
রিডাকশন হচ্ছে, তাই না? কথা বলো। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এবং কেন এই দুইটা একসাথে দেখালো? এই দুইটা দেখালো এই কারণে যে ফার্নেসের মধ্যে হাইড্রোজেন তার একা থাকবে না, সেখানে কার্বন মনোক্সাইড থাকবে কিনা, বরং কার্বন মনোক্সাইডই বেশি থাকবে, থাকবে না? থাকবে স্যার। জি স্যার। তো এই জন্য এখানে কম্বাইন্ড এটা আলোচনা করছে যে তোমার যখন কার্বন মনোক্সাইড মেইন থাকবে, এরপর যখন ময়েশ্চার চলে আসতেছে তখন কি রোল প্লে করবে। এখন তুমি দেখো এই যে 821 টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে, খেয়াল করো, সেটা বলে যে- যে দুইটাতেই সেম পরিমাণে কার্বন মনোক্সাইড মানে এটা তোমার খেয়াল করো, এই ডান পাশে হাইট এই টেম্পারেচার 821 উপরের টেম্পারেচারে যে কার্ভটা নিচে, সেটা কি হবে? সেটার রিয়েকশন ঘটার টেন্ডেন্সিটা তার বেশি হবে না? কথা বলো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। নিচে না উপরে। ধরো এখানে কি দাঁড়াচ্ছে যে এই এই এখানে এই টেম্পারেচারের নিচে, অর্থাৎ 821 উপরে এবং নিচে রিডিউসিং পাওয়ার অফ, এখন তোমরা মাথায় রাখো যে হাইড্রোজেনের রিডিউসিং পাওয়ার কেমন, কার্বন মনোক্সাইড যার রিডিউসিং পাওয়ার বেশি থাকবে সেই রিয়েকশনটা বেশি হবে। এখন এই রিডিউসিং পাওয়ারটা ডিপেন্ড করবে হচ্ছে যে এই তোমার এই এখানে 821 টেম্পারেচারের বেশি না কম। 821 টেম্পারেচার যদি বেশি হয় তাহলে কি দাঁড়াবে? হ্যাঁ, এই পয়েন্টটাতে যেটা 821-এ হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড দুইটারই তোমার রিডিউসিং পাওয়ার কি হবে? সমান হবে। কথা কি বোঝা গেল? একই রেটে সেম হবে, তারা একইভাবে একই পোটেনশিয়ালিটি থাকবে। কিন্তু যখন 821-এর নিচে নেমে যাবে তখন তোমার এই যেটা নিচে থাকবে সে বেশি পাওয়ারফুল হবে। তাহলে নিচে কে আছে? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড না? জি স্যার। কথা বলো। তাহলে এখানে কার্বন মনোক্সাইডই বেশি রিঅ্যাকশন, হাইড্রোজেন এখানে করতে পারবে না, করলে খুব কম করবে। আবার যখন তোমার এই 821-এর বেশি হয়ে যাবে তখন হাইড্রোজেন যদি থেকে থাকে সে কার্বন মনোক্সাইড দেবে না, আগে হাইড্রোজেন হবে, হাইড্রোজেন শেষ হলে তখন কি হবে? কার্বন মনোক্সাইড হবে। কার্বন মনোক্সাইড হবে। বুঝা গেল? এই কার্ভ দিয়ে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইন্ডিকেট করে। এখন স্যার ঠিক একইভাবে যখন আমি শেষ করতে বলছি না, আমি স্লাইডটা শেষ করতে দিবা, কোশ্চেন আমি তো জিজ্ঞাসা করবো, আমার তো এটা শেষ হয়নি। এরপরে দেখো তুমি যখন একইভাবে এটা কি বলে ম্যাগনেটাইট থেকে যখন তুমি অক্সাইড আসতেছো একই জিনিস ঘটবে না? দেখো এখানে কত, প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কত? 800 ডিগ্রি সেন্টিগ্রেড না এখানে? আর একটু কম কিনা? হ্যাঁ, তাহলে এই জিনিস ঘটবে, একই জিনিস ঘটবে। হ্যাঁ, যদি 800 বেশি টেম্পারেচারে হাইড্রোজেন, সেখানে তোমার রিঅ্যাকশনটা রিডিউসিং পাওয়ারটা বেশি হবে। আর যখন 800 নিচে হবে তখন কার্বন মনোক্সাইডটা তোমার রিডিউসিং পাওয়ারটা বেশি, তখন ওটা রিঅ্যাকশনটা হবে, হাইড্রোজেনটা কম রিঅ্যাকশন করবে, হাইড্রোজেন সুযোগ পাবে না। হ্যাঁ বলো। ইন্টারেস্টিং ঘটনা কি, ব্লাস্ট ফার্নেসের যে জায়গাটাতে রিঅ্যাকশন 1300, 1400, 1500, তার মানে তুমি এখান থেকে বলতে পারো যে ওইখানে হাইড্রোজেন অবশ্যই, আর হাইড্রোজেনের রিডিউসিং পাওয়ার কার্বন মনোক্সাইডের তুলনায় এট দ্যাট প্লেস, সেখানে হচ্ছে তোমার অলওয়েজ হাইড্রোজেন থাকলে সেটাই প্রথম রিঅ্যাকশন করবে। কথা বোঝা গেল? আটশো 821-এর উপরে গেলে তো তোমাদেরকে আগে বলছি যে 1400-1500 ডিগ্রি সেন্টিগ্রেড, 1600-1800 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার রিঅ্যাকশন হয়। ওই টেম্পারেচারে আসলে মূলত যদি হাইড্রোজেন ওখানে থাকে, হাইড্রোজেনই প্রথমে রিঅ্যাকশন করবে, কিন্তু কার্বন মনোক্সাইড পরে করবে। হাইড্রোজেনের রিডিউসিং পাওয়ারটা খুব তখন বেশি থাকবে। কে কি প্রশ্ন করতে চাইছিলা?
আচ্ছা, তাহলে আমরা আগাই। এখন তাহলে যেটা আসলো আমরা একটু সামারি করি। এই টেবিলটা তোমরা জানো, দেখো তো এটা একটু দ্রুত পড়ো, এটা তোমরা বুঝছো কিনা দেখো। এটা আমরা এর আগে এই ইকুয়েশনটা ফ্রি এনার্জির সাথে একটা রিলেশনশিপ আমরা দেখে আসছি। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। Yes, sir. হ্যাঁ, এখানে কি এটা বোঝা গেল? এটা স্লাইডটা তোমাদের এই জি স্যার। নেক্সট বলতেছিলাম যে নেক্সট থেকে আমি বলে দিব, তোমরা কিন্তু নিজেরা পড়ে আসতে হবে। এটা বোঝা গেছে? বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। এটা সহজ। অক্সিজেন পোটেনশিয়াল স্যার একটা কোয়েশ্চেন ছিল এটা থেকে। বলো। বলো। এইভাবে বসে থাকলে তো সময় নষ্ট। আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। ওর হয়তো নেটের সমস্যা স্যার। আচ্ছা, আমরা আগাই। টাইম নষ্ট করা যাবে না, নেটে এমনি সময় নষ্ট হয়। আচ্ছা, এখানে তো এটা তোমরা বুঝছো তাই না? বুঝছো যে অক্সিজেন পোটেনশিয়াল অফ অক্সাইড, অক্সাইড মানে তোমার ধরো আয়রন অক্সাইড যদি হায়ার হয় রিডাক্টেন্টের তুলনায়, তাহলে বলা হচ্ছে যে এই এই রিয়াকশনটা হবে। আর যদি তোমার বলা হচ্ছে সেম হয়, হ্যাঁ, তাহলে বলা হচ্ছে কি এটা if the oxygen potential of oxide and the reductant are the same, the above reaction is the state of equilibrium state এ থাকবে। যদি তোমরা এটা জানো ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে যে ওইটাই। আবার যদি অক্সিজেন পটেনশিয়ালটা কম হয় অক্সাইডের রিডাক্টেন্টের তুলনায়, তাহলে বলছে এটা ইম্পসিবল হবে। অর্থাৎ তোমার কিছু অক্সাইড আমরা দেখবো যে অক্সিজেন পটেনশিয়াল কম থাকে, সেটা নর্মালি এটা রিডাকশন হয় না, এটা সরাসরি স্ল্যাগে চলে যায়। পরের স্লাইডগুলোতে দেখবো যেগুলোর অক্সিজেন পটেনশিয়াল বেশি সেগুলো ইজিলি তোমার রিডাকশন হয়, সেটাই মেটালিক হয়। শুধু আয়রন না, আয়রনের সাথে সাথে মেটালের ভিতরে গুলো চলে আসে। তোমরা জানো যে স্টিলের মধ্যে স্টিল তৈরি করতে গেলে কিছু সিলিকন চলে আসে, ম্যাঙ্গানিজ চলে আসে, ফসফরাস এই কারণে চলে আসে। এখানে এই ফ্রি এনার্জির মাধ্যমে তোমার পার্শিয়াল প্রেসারের মাধ্যমে এটা দেখানো হয়েছে। ইলিংহাম ডায়াগ্রাম এটা তোমরা জানো, এটা তোমরা পড়ছো না ইলিংহাম ডায়াগ্রাম এর আগে? ইলিংহাম ডায়াগ্রাম পড়ছো কি? ওয়ানে ছিল স্যার, একটু স্যার ওয়ানে ছিল না? কিসে, কেমিস্ট্রিতে? না স্যার, থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্সে। তাহলে আমি ওখানে ডিটেইল এটা তোমরা জানো, ওখানে পড়ে আসছো। এখানে শুধু আমরা অক্সাইড গুলা নিয়ে আলোচনা করবো। 3 ধরনের অক্সাইড নিয়ে এখানে বলা হয়েছে। বলা হচ্ছে যে at 1200 ডিগ্রি সেন্টিগ্রেড লাইনটা বলা হচ্ছে, ফর এক্সাম্পল দ্য অক্সিজেন পোটেনশিয়াল ডিক্রিজেস এন্ড দেয়ার স্টেবিলিটি অফ অক্সাইড ইনক্রিজেস। অক্সিজেন পোটেনশিয়াল যদি কমে যায় তাহলে ওই অক্সাইড গুলা তোমার স্টেবিলিটি বাড়বে, অর্থাৎ এগুলা রিয়াকশন হইতে চাইবে না। হ্যাঁ, যেমন এই যে এই আয়রন অক্সাইডের অক্সিজেন পটেনশিয়াল বেশি, আর যদি তুমি লাস্টে আসো ক্যালসিয়াম অক্সাইডের সবচাইতে কম, তাহলে ক্যালসিয়াম অক্সাইড সবচাইতে বেশি স্টেবল। এই কারণে ব্লাস্ট ফার্নেসে তোমার আমরা তো ক্যালসিয়াম অক্সাইড দিয়ে থাকি, তো এই ক্যালসিয়াম অক্সাইডটা স্ল্যাগ ফর্ম করার জন্য ওটা স্ল্যাগেই চলে যায়, এটা আর মেটালের ভিতর আসে না, আয়রনের ভিতর আসে না। হ্যাঁ, তো এই কথাটা বলবো এখানে। অক্সিজেন পটেনশিয়াল ইনক্রিজেস অ্যাজ দ্য টেম্পারেচার বাড়ার সাথে সাথে অক্সিজেন পটেনশিয়ালটা বাড়ছে। এদিকে অক্সিজেন পটেনশিয়াল অথবা ফ্রি এনার্জির ভ্যালুটা দেওয়া আছে। তারপর কার্বন ক্যান রিডিউস দ্য মেজরিটি অফ এলিমেন্টস। কার্বন তোমরা জানো এই যে কার্বনের লাইন এটা, কিন্তু যেগুলার অক্সিজেন পটেনশিয়াল অনেক কম স্টেবল অক্সাইড সেগুলা পারে না কার্বন। তার ভিতর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। যদি কার্বন এগুলা রিডাকশন করতে না পারে, এগুলার মেটালে যাবে না, এগুলা স্ল্যাগে অক্সাইড হিসেবে চলে যাবে। এখান থেকে এটাই বললো। টেম্পারেচার যদি 570-এর যদি বেশি হয়, অবশ্যই বেশি হয়, তখন রিয়াকশনটা এরকম এই সিকোয়েন্সটা ফলো করে। আর যদি লেস দেন 570 হয় তখন সিকোয়েন্সটা এরকম করে। তো এখানে বলা হচ্ছে দ্য আয়রন অক্সাইড রিডাকশন ইনসাইড দ্য ব্লাস্ট ফার্নেস টেকস প্লেস মেইনলি বাই হাই টেম্পারেচার, যে কথাটা আগেই বলা হচ্ছিল যে হাই টেম্পারেচার অর্থাৎ এই সিকোয়েন্সটা ফলো করে। হ্যাঁ, ম্যাগনেটাইট থেকে বলা হচ্ছে ম্যাগনেটাইট ইজ নট রিডিউস টু আয়রন অক্সাইড বাট টু ওস্টাইট। ওস্টাইট কেন বলা হচ্ছে? এখানে আয়রনের সাথে অক্সিজেনের রেশিওটা 1-এর চাইতে কম হয়, 1 এবং 1-এর চাইতে কম হয়।
হ্যাঁ, তাহলে আয়রন ম্যাগনেটাইট থেকে সরাসরি আয়রন অক্সাইড হবে না, লোয়ার অক্সাইডে যাবে। ধরো আয়রন অক্সিজেন 0.9, 1 এর পরিবর্তে 0.9, আয়রন অক্সিজেন 0.8, এরকম করে হবে। এই যে এখানে বলা আছে এটা। ডিরেকশন অফ আয়রন ওর টেক্স প্লেস ফলোইং 2 ways। তোমরা এটা একটু নোট করো, একটা হচ্ছে ডিরেক্ট ডিরেকশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডিরেকশন। এখানে কিছু জিনিস তোমাদের থাম্ব রুল মনে রাখতে হবে, যে ডিরেক্ট ডিরেকশন আর ইনডাইরেক্ট ডিরেকশন। ডিরেক্ট ডিরেকশনটা কি বলা হচ্ছে, যে বাই কন্টাক্ট উইথ চারকোল। আয়রন অক্সাইড যখন তোমার চারকোলের সরাসরি কন্ট্যাক্টে যখন কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে, এটাকে আমরা ডিরেক্ট ডিরেকশন বলি। প্রোডাক্টটা হবে কার্বন প্লাস Fe2O3 বা FeO। এটা আমরা এর আগে দেখছি। তো এটা কার্বন ডাইঅক্সাইড যখন হবে, এটা ডিরেক্ট। আর ইনডাইরেক্ট ডিরেকশন কি হবে, বাই ইন্টারাকশন উইথ রিডিউসিং গ্যাসেস। কার্বন মনোক্সাইড একটা রিডিউসিং গ্যাস, হাইড্রোজেন একটা রিডিউসিং গ্যাস, উইথ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড and moisture as final products is called indirect reduction। বুঝছো? এটা হচ্ছে যে indirect reduction। The sum of direct and indirect reduction takes place equally to unity or 100। এখন তুমি যে আমরা এর আগে indirect reduction ক্যালকুলেশন করছিলাম না, এর আগে স্লাইডের লাস্ট স্লাইডটা ছিল না আগের ইয়েতে, সেখানে তাহলে বাকিটা কি হবে? 61% তোমরা ইনডাইরেক্ট রিডাকশন বের করছো, বাকিটা কি হবে? 39% কি হবে? ডিরেক্ট রিডাকশন। ডিরেক্ট রিডাকশন হবে স্যার। ডিরেক্ট রিডাকশন, এই কথাটাই বলছি। এখন ইনডাইরেক্ট রিডাকশন অফ অক্সাইড, এগুলো আমরা আগে পড়ে আসছি, জাস্ট এখানে একটু কিছু নিউ ইনফরমেশন আছে, তোমরা বেসিকটা জেনে ফেলছো। তোমরা এই ইকুয়েশন গুলোর সাথে তোমরা এর আগে দেখে আসছো ওভারঅল রিঅ্যাকশন যেটা, হ্যাঁ, হ্যামাটাইট থেকে এটা। তাহলে রিঅ্যাকশন অফ ম্যাগনেটাইট টু অক্সাইড টু মেটালিক আয়রন ইজ এ রিভার্সিবল প্রসেস। তোমার ম্যাগনেটাইট থেকে অক্সাইড আর মেটাল রিভার্সিবল প্রসেস কেন? যে আয়রন তোমার যদি অক্সিডাইজিং এনভায়রনমেন্টে থাকে, এটা FeO হবে, এরপর FeO হওয়ার পর আবার এটা আরো অক্সিজেন পেলে, টেম্পারেচার পেলে তখন হয়ে যাবে Fe3O4। এই কথাটা বলছে। টু এনশিওর ফর আমার কথা শুনতে পাচ্ছ? কিছুক্ষণ শুনতে পাইনি। কথা কেটে গিয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা শোনো, এখানে এই জায়গাটা দেখো, এই জায়গাটা এটা তোমরা এখন এখানে কি বলছে দেখো, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে তোমার ম্যাগনেটাইট থেকে অক্সাইড, ম্যাগনেটাইট থেকে অক্সাইড, তারপর অক্সাইড থেকে কার্বন মনোক্সাইড দিয়ে রিডাকশন হচ্ছে আয়রনে, আর অক্সাইড থেকে হচ্ছে। এখন কত মোলস অফ কার্বন মনোক্সাইড এখানে লাগতেছে, MnPq এগুলো দিয়ে এক্সপ্রেস করতেছে। বলা হচ্ছে যেহেতু এটা রিভার্সিবল প্রসেস, তাহলে কার্বন মনোক্সাইড টু কার্বন ডাইঅক্সাইড রেশিও তোমার একটা মিনিমাম হওয়া লাগবে, হ্যাঁ। ইন গ্যাসিয়াস ফেজ হ্যাজ টু এক্সিড ইটস স্টোইকিওমেট্রিক রেশিও ভ্যালু। স্টোইকিওমেট্রিক ভ্যালুটা কত, এটা এখানে তুমি এখান থেকে পাবা, যদি এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হতে হয়। এখানে ফরওয়ার্ড রিঅ্যাকশন হতে গেলে কি বলছে, দ্য অক্সিজেন পোটেনশিয়াল অফ অক্সাইড ইজ লোয়ার, অক্সিজেন পোটেনশিয়াল অফ অক্সাইড ইজ লোয়ার দেন দ্যাট অফ ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইট থেকে অক্সাইডের
অক্সিজেন পটেনশিয়াল কম, কম হওয়াতে দাস দ্য রেশিও অফ কার্বন মনোক্সাইড টু কার্বন ডাইঅক্সাইড অর হাইড্রোজেন টু ওয়াটার বলো বা ময়েশ্চার বলো হ্যাজ টু বি হায়ার ফর ওস্টেট রিডাকশন, অর্থাৎ পি এম এর চাইতে বেশি হইতে হবে, কিউ এন এর চাইতে বেশি হইতে হবে। কারণ এখান থেকে Fe3O4 থেকে FeO তে কনভার্ট হওয়া যত সহজ হবে, অনেক বেশি ডিফিকাল্ট হবে ওস্টেট থেকে আয়রন হওয়া। কারণ এখানে অক্সিজেন পটেনশিয়াল আয়রন অক্সাইডে কম, এটার অক্সিজেন পটেনশিয়াল বেশি। তাহলে সেক্ষেত্রে তোমার এখানে যত মোলস লাগবে তার চাইতে এখানে কম লাগবে, আর সেই জন্য পিটা এম এর বড় হবে, কিউটা এন এর বড় হবে। এখানে এই কথাটাই বলতে চাচ্ছি, যদি এটা তুমি ফরওয়ার্ড দিকে যেতে চাও। হ্যাঁ, এখানে বললো যে এবং তুমি দেখো এগুলো হচ্ছে যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। কোনটা? এখানে 3টে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এই যে হাইড্রোজেন এইটা আর এটা শুধুমাত্র তোমার এক্সোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন হলে এম এন্ড কিউ ডিক্রিজ করে উইথ রাইজিং টেম্পারেচার। টেম্পারেচারের কি সম্পর্ক? এম এন কিউ এটা ডিক্রিজ করবে যদি টেম্পারেচার রাইজ করে এন্ডোথার্মিক। আর এক্সোথার্মিকের ক্ষেত্রে পিটা বলতেছে, অর্থাৎ তার কার্বন মনোক্সাইড তোমার বেশি লাগবে উইথ ইনক্রিজ রাইজিং টেম্পারেচার। এখানে সামারি দেখো, এগুলো তোমরা আগে দেখে আসছো কিনা? হ্যাঁ, এটা তোমরা দেখে নিবা, জাস্ট একটা সামারি। এই স্লাইডটা কিন্তু সামারি স্লাইড, আগে যা পড়ে আসছো। এটা অল্প আগে পড়ে আসছো না? অল্প আগে না, এটা তোমরা দেখে আসছো প্রথম আয়রন অক্সিজেন কার্বন সিস্টেম, আয়রন অক্সিজেন হাইড্রোজেন সিস্টেম, তাই না? আর এইটা দেখো, এটা আসছে যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন আর ময়েশ্চার সিস্টেম, ওয়াটার সিস্টেম। এটা হচ্ছে যে তোমার কম্বাইন্ড, এটাও তোমরা দেখছো, তাই না? এটা একটু দেখলে তোমরা এখন বুঝতে পারবা, রিডিং করলেই ওই আগের কথাগুলো এখানে বলা হলো। এখন আমরা একটু ডিরেক্ট রিডাকশন অফ আয়রন অক্সাইডটা আমরা দেখি। এটা আমরা আগে বলছি যে ডিরেক্ট কন্ট্যাক্ট, এই দেখো কার্বনের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট। আর এগুলা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এন্ডোথার্মিক। সবকটাই এন্ডোথার্মিক। In the blast furnace, direct interaction between solid iron oxide and coke is negligible. কিন্তু blast furnace বলা হচ্ছে যে এই ডিরেক্ট রিডাকশনটা এটা নেগলিজিবল হয়, ইনডাইরেক্ট রিডাকশনটা বেশি হয়। টেম্পারেচার 950 থেকে 1000 ডিগ্রি যদি বেশি হয়, তোমার কার্বন মনোক্সাইড রিঅ্যাক্টস উইথ কোক অ্যাকর্ডিং টু কি রিঅ্যাকশন? বোর্ডওয়ার্ড রিঅ্যাকশন। তো বোর্ডওয়ার্ড রিঅ্যাকশনে তোমরা দেখছো না যে যখন তোমার 1000-এর উপর উঠে যায় তখন কি হয়? তোমার কার্বন মনোক্সাইড অক্সিজেনের সাথে, এই কার্বনের সাথে রিঅ্যাকশন করে কি হয়? কার্বন ডাইঅক্সাইড হয় না? কার্বন মনোক্সাইড ফর্ম, কার্বন মনোক্সাইড হয়। তখন কি হয়? কার্বনের সাথে কি হয়? বোর্ডওয়ার্ড রিঅ্যাকশন CO2 সাথে CO2 সাথে কার্বন রিঅ্যাক্ট করে কার্বন মনোক্সাইড হয়। আবার যখন 1000-এর নিচে চলে যায় তখন এই কার্বন মনোক্সাইডটা ভেঙে কি হয়? কার্বন প্লাস কার্বন ডাইঅক্সাইড, CO2, তাই না? তো এখন বলা হচ্ছে যে তাহলে 1000-এর উপরে কে থাকবে? কার্বন মনোক্সাইড থাকবে না কার্বন ডাইঅক্সাইড থাকবে? 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপরে কে থাকবে? 1000 কার্বন থাকবে, মনোক্সাইড। কার্বন মনোক্সাইড থাকবে। তাহলে এই কার্বন মনোক্সাইড যখন থাকবে বোর্ডওয়ার্ড ইকুয়েশনে, আসলে তো তোমার ব্লাস্ট ফার্নেসে যেখানে রিঅ্যাকশন হয় সেখানে 1000-এর উপরেই টেম্পারেচার থাকে, তখন তো রিঅ্যাকশনটা এটা হবে না, আয়রন অক্সাইড এটা হবে কিনা বলো? আর এটা বোর্ডওয়ার্ড ইকুয়েশনে যে কার্বন ডাইঅক্সাইড যেটা হবে, এই কার্বন ডাইঅক্সাইড তোমার আবার কার্বনের আছে এখানে, এটা কার্বন মনোক্সাইড হয়ে যাবে, আলটিমেটলি এই জিনিসটা আসবে। তাহলে বলা হলো কি কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ কোক অ্যাকর্ডিং টু বোর্ডওয়ার্ড রিঅ্যাকশন, thus direct reduction is a total reaction written according to Hess law, যেটা বলা হচ্ছে যে এটা রিডাকশন বাই হাইড্রোজেন এট তোমার 950 to 100 degree centigrade greater temperature is also direct reduction, as this process consumes carbon because formed water stream reacts with coke. এই যে এখানে দেখো এই আয়রন অক্সাইড হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করলো, এখানে ওয়াটার হলো, এই ওয়াটারটা এখানে তো প্রচুর পরিমাণে কোক আছে হাই টেম্পারেচারে, এই কোকের সাথে আবার রিঅ্যাকশন করে এই হাইড্রোজেন হয়ে যাবে। হ্যাঁ, তো আলটিমেটলি তোমার এটা যখন তুমি যোগ করবে তখন দেখা যাবে যে এরকম এই রিঅ্যাকশনটা হলো, এই যে এটা। তো আলটিমেটলি তুমি কি দেখতেছো যে দুটো ডিরেক্ট রিঅ্যাকশনই তোমার এন্ডোথার্মিক না? ইয়েস স্যার। এন্ডোথার্মিক, এটা একটা নেগেটিভ জিনিস আছে। কারণ হচ্ছে এন্ডোথার্মিক হলে কি হিট বেশি অ্যাবজর্ব করবে না? করবে কিনা?
Yes, অনেক sir. সময় টেম্পারেচার বেশি এন্ডোথার্মিক হতে গেলে ডিরেক্ট রিঅ্যাকশন হতে গেলে দেখা যাবে যে এটা ফল করে যাচ্ছে। আলটিমেটলি আসলে ব্লাস্ট ফার্নেস ইকুইলিব্রিয়ামের সুযোগ থাকে না, কারণ কার্বন মনোক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যায়, অনেক পার্সেন্টেজ বেশি থাকে। কার্বন এত পরিমাণে কোক থাকে ওখানে, কোকের সাথে যখনই কন্ট্যাক্টেড হাই টেম্পারেচারে তোমরা দেখছো তখন ওই কার্বন ডাইঅক্সাইডটা কার্বন মনোক্সাইড হয়ে যায়। ওই কার্বন মনোক্সাইড তখন আয়রন অক্সাইডের সাথে রিঅ্যাকশনটা হয়, মূলত এটা। এই হচ্ছে তোমাদের ডিরেক্ট এবং ইনডাইরেক্ট রিঅ্যাকশন। এখন আমরা যেটা দেখবো রিঅ্যাকশন অফ অ্যাকম্পেনিং এলিমেন্টস। অ্যাকম্পেনিং এলিমেন্ট বলতে মানে কি, এতক্ষণ পর্যন্ত আমরা আয়রন অক্সাইড নিয়ে ডিসকাস করছি। আমরা এর আগে শুরুতে ইন্ট্রোডাকশন ক্লাসে দেখছি যে ওর থেকে যখন তুমি আয়রন বের করো সেখানে শুধু আয়রন অক্সাইড থাকে না, সেখানে ক্যালসিয়াম অক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, সিলিকন অক্সাইড থাকে, ম্যাঙ্গানিজ অক্সাইড থাকে, তারপর ফসফরাসের কম্পাউন্ড থাকে, হ্যাঁ, সালফারের কম্পাউন্ড থাকে, এই জিনিসগুলো থাকে। তো এইগুলোর কি অবস্থা সেই জিনিসগুলো আমরা এই পরের স্লাইড গুলাতে দেখবো। ঠিক আছে, এখন কয়টা বাজে? আমরা কি এটা শুরু করতে শেষ করতে পারবো? শেষ তো করতে পারবো না, আমরা নেক্সট ক্লাসে দেখবো এটা। ঠিক আছে, এখান থেকে খেয়াল রাখো, Okay, তোমরা sir. পড়ে আসবে। Okay, sir. হ্যাঁ, মানে Okay, sir. এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়ছি যে একটা ওর তুমি নিয়েছো যেখানে 65 থেকে 70% আয়রন অক্সাইড, সিলিকা তারপর বেশি থাকবে, ক্যালসিয়াম অক্সাইড থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে, কপার থাকবে, তারপর ম্যাঙ্গানিজ থাকবে, সালফার থাকবে, ফসফরাস থাকবে, এরকম অনেক ধরনের কম্পাউন্ড থাকে। সেখান থেকে এবার তুমি যখন এটা ব্লাস্ট ফার্নেস সবগুলো তো আর একসাথে নিছো, তুমি তো আর এগুলো সেপারেট করতে পারো না। সব অক্সাইডকে তুমি ফার্নেসের ভিতরে নিয়ে গেছো, নিয়ে যাওয়ার পরে তারপর রিডাকশন করা যায়। আয়রন অক্সাইডের ইন্টারাকশনটা রিডাকশনের ফলে কিছু আমরা এতক্ষণ সেটা দেখলাম। অন্য এলিমেন্ট গুলো কি হবে এটা আমরা এখানে পরের স্লাইড 4-5টা স্লাইডে আমরা এটা দেখবো, দেখে নেক্সট ক্লাসে আমরা যাব। এখন আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলি। অ্যাটেন্ডেন্সে কি অ্যাবসেন্ট আছো তোমরা? 58 মানে 57 প্রেজেন্ট, একজন অ্যাবসেন্ট। Sir, দুইজন permanently absent. Roll 20 আর roll 24. হ্যাঁ, তার মানে তোমাদের টোটাল 58 স্টুডেন্টস না রেগুলার? জি স্যার। স্যার একজন absent. একজন কে? স্যার আপনি তো হোস্ট স্যার, আপনার টোটাল সহ তো হয়ে গেছে মনে হয়। 57 জন তোমরা প্রেজেন্ট। আচ্ছা, তাহলে স্যার একজন একজন absent। absent. ওয়ান আসো? ওয়ান আসো নাকি? এই সবাই ভিডিও অন করো, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। বের করতে পারতেছো না, একজনের জন্য সবাই নাম ডাকবো। নাম কল করার সাথে সাথে তোমরা ইয়ে করবা, ওই ভিডিও অন করবা। ওয়ান নাই? স্যার 1 তো স্যার প্রেজেন্ট দিছে। কে? নাফিস? ওয়ান কে? স্যার নাফিস। এটা শোনা যাচ্ছে না। আচ্ছা, টু নাই? টু আছে? এই ঘুমাচ্ছে নাকি? এর কাছে কিনারে নাই? আচ্ছা, আমি ডাকি। আমি এখানে মনে হয় আর অন করে দিয়ে আর খবর নাই। 2 অ্যাবসেন্ট। 3 স্যার 2 আছে স্যার। তুই রেসপন্ড করো না কেন? ঘুমাচ্ছ নাকি তুমি, না অন্য রুমে গেছো? 2 3 কারণ নেটের সম্ভবত প্রবলেম। ইয়েস স্যার রোল 3 কই দেখি না কেন? তোর ভিডিও কেন? স্যার এই যে স্যার ভিডিও রোল অন 3 করবা, এই আগে থেকে ভিডিও অন করে রাখবা যাদের সিরিয়াল আসবে। 4 ইয়েস স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 ইয়েস স্যার 6 কোথায়? হ্যাঁ, 7 ইয়েস স্যার 8 ফ্রেন্ড স্যার। 9 ইয়েস স্যার। 10 কই? 11 10 কোথায়? 10 স্যার রোল 10 স্যার। 10 কে তো দেখি না। ভিডিও অন করতে বলছি। স্যার আমি একটু গ্রামে আছি স্যার, এই কারণে আমার নেট সাপোর্ট করতেছে না ভালো। 11 12 ইয়েস স্যার 12 ভিডিও অন করো না কেন? ইয়েস স্যার ভিডিও অন করছো? ভিডিও অন করনি কেন? 12 কথা বলে না। 13